দেখুন, আমার পরের বক্তা জয়ন্ত পেশায় আইনজীবী বলেই পরের প্রশ্নটা আইনি পরিভাষায় করতে ইচ্ছে করছে। রক্ষা কবচ, গ্রেফতারি এড়াতে এই আইনি রক্ষা কবচ পেতেই আদালতে হুজুরাও একেবারে লম্বা লাইন লাগান। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা রক্ষা কবচ দিয়েছিলেন বলে সকাল বিকেল অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় বিচারপতির নাম করে আদালতকে কটাক্ষ করতেন। আবার 4 মে পালাবদলের পর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই রক্ষা কবচ চাইতে ওই সকাল বিকেল আদালতেরই, কলকাতা হাইকোর্টেরই দ্বারস্থ হতে হচ্ছে। আর ঋতব্রত তৃণমূলে গেলেই নাকি অলিখিত তৎকাল রক্ষা কবচ পাওয়া যাবে বলে এই তৃণমূল থেকে এতজন বিধায়ক একেবারে পরিমরি করে সেই দিকে দৌড়চ্ছেন। আমার মনে আছে 2014 সালে ফরওয়ার্ড ব্লকের সুনীল মণ্ডল, আরএসপির দশরথ তির্কে আর অনন্তদেব অধিকারীরা যখন রাজ্যসভার ভোটে তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তৎকালীন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র গভীর হতাশার সঙ্গে বলেছিলেন, কোট আনকোট, মানুষ তো বিক্রি হয় না, গরু ছাগল বিক্রি হয়। পাল্টা মুকুল রায়ের বক্তব্য ছিল তৃণমূল একটা অত্যন্ত স্বচ্ছ দল। সূর্যকান্ত মিশ্রের ওই ধরনের মন্তব্য নাকি বাংলার লজ্জা। আর ঘটনাচক্রে সেই বছরই রাজ্যসভায় গেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বলেছিলেন যে গণতন্ত্রের ভুলুণ্ঠিত হওয়ার অভিযোগ আমি রাজ্যসভায় তুলতে চাই। ভাবুন, আজ মুকুল রায় কি অলক্ষ্যে বসে আমোদ নিচ্ছেন যে তাঁর হাত ধরে এ রাজ্যে শুরু হওয়া ওই অনৈতিক দলবদলের রাজনৈতিক সংস্কৃতি কালে কালে ঠিক কতটা পল্লবিত হয়েছে। জয়ন্তর কি মনে হয়? সুমন, দুটো ভাগে ভাগ করব আমার বক্তব্য। প্রথম কথা হচ্ছে, যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন তাকে একের পর এক মিথ্যে মামলায় জড়ানো হয়েছে এবং তাকে বারবার রক্ষা কবচের জন্য আদালতে যেতে হতো। ট্রিপল চুরি, মানে এমন এমন মামলা হয়েছে যেটা মানে আমি বলছি বোধ বুদ্ধি দিয়েও বোঝা যায় যে কেন হচ্ছে। এবং তারপর যখন মহামান্য আদালত তাকে রক্ষা কবচ দিয়েছিলেন, তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতো কুৎসিতভাবে আদালতকে আক্রমণ করেছিলেন, মহামান্য বিচারপতিদের নাম ধরে আক্রমণ করেছিলেন, তার বসংবাদ আইনজীবীদের লেলিয়ে দিয়েছিলেন। একের পর এক ঘটনায় কখনো তারা জজ সাহেবদের ঘরের বাইরে বয়কট করেছেন, কখনো তাদের ছবি মারিয়ে আন্দোলন করেছেন। আজকে হাসি পায় যে রাজনৈতিক সংস্কৃতিটাকে তারা কোথায় নিয়ে গিয়েছেন, যে আজকে তাকেই যখন পালাবদলের পর তাকে রক্ষা কবচের জন্য আদালতে আদালতে দৌড়তে হচ্ছে। তবে এখনো অব্দি শুভেন্দু অধিকারীকে আদালতকে গাল দিতে আমি দেখিনি। এটা গেল একটা দিক। দ্বিতীয়, সুমন, মিডিয়ার চমৎকার নাম দিয়েছেন কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। সত্যি আমাদের সাধারণ মানুষদের হাসি পায়। আজকে যদি সংবিধান প্রণেতাদের একজনও বেঁচে থাকতেন, তারা লজ্জিত হতেন যে তারা সংবিধানটাকে এমন তৈরি করেছিলেন, আর এই তৃণমূল দলটা ওই ফুচকাতে আলু মাখার মতো বা চপ শিল্পে আলু মাখার মতো চটকে তারা এমন তৈরি করে ফেললেন যে সংবিধান প্রণেতাদের আজকে লজ্জা পাওয়ার কথা, যে তাদের কিছু করার নেই, এটা হতে পারে। সারা ভারতের নজির কত আছে আমার জানা নেই। পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল যে দলবদলও একটা শিল্প হতে পারে, নির্লজ্জের মতো শিল্প হতে পারে। তুমি বলছিলে যে এখনকার রাজনীতিবিদরা দল পাল্টান আর শিবির পাল্টান। আরো একটা কথা বললে যে রাজনীতি সম্ভাবনার শিল্প। আমি বলছি রাজনীতি সম্ভাবনার শিল্প নয়, রাজনীতি একটা পেশা। এই মুহূর্তে রাজনীতি ধান্দাবাজদের একটা পেশা। আমি শুনেছি যারা এই শিবির বদলাচ্ছেন তাদের মধ্যে অনেকেই নাকি আইনজীবী। আমি নাম করে করে বলতে পারি, তার মধ্যে সব্যসাচী দত্ত যেমন, তেমন জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য। তোমাকে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা এনারা আইনজীবী হিসেবে ওই লাল আলো জ্বলা গাড়িটা চড়তে পারতেন, কোটি কোটি টাকা রোজগার করতে পারতেন, এরোপ্লেনের বিজনেস ক্লাসে উঠতে পারতেন? উঠেছেন, কারণ এই রাজনীতিতে আজকাল কম মেধার মানুষেরা অনেক বেশি উপরে উঠতে পারে, স্যালুট পেতে পারে পুলিশের। যে পুলিশ কদিন আগে তাদের স্যালুট করতে, এখন সেই পুলিশই তাদের ঘাড় ধরে নিয়ে জেলে ভরে আর ডিমের হাত থেকে বাঁচাবার চেষ্টা করে। সুমন, একটা ভোট হোক তো, আজকে একটা ভোট হোক। আজকে যারা বলছে তারা তৃণমূলের মধ্যে কেউ কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল, একটা ভোটে জিতে তারা দেখাক তো এরা জিতবে। মনে রেখো 2,40,00,000 লোক কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছিল, অর্থাৎ তৃণমূলের একটা বড় ভোট কিন্তু রয়েছে। আজকে তারা কপাল চাপড়াচ্ছেন যে কাদের তারা ভোটে জিতিয়েছেন। আজকে আরেকটা ভোট এক্ষুনি হোক, আমি দেখতে চাই নিজের পরিবারের লোকও এদের ভোট দেয় কিনা। কিন্তু যে কটা দিন এনারা এই ভোগ আর বিলাস ব্যসনে কাটাবার সুযোগ পান, এনারা সেই জন্য এই শিবির বদলে নাটক করছেন। কারা এনারা? একজন
ব্যর্থ আইনজীবী, একজন প্রাক্তন খেলোয়াড়, কাজ না থাকা অভিনেত্রী। আজকে একজন কাজ না থাকা অভিনেত্রী কদিন আগে সাংসদ হলেন, তিনি আবার দলবদল করছেন, সেটা মিডিয়াতে আসছে। আজকে যিনি যদি দলবদল না করতেন, লোকে ভুলে গেছিল উনি অভিনেত্রী না অন্য কেউ। এরপরে আমি কিন্তু বারবার তোমাকে বলবো যে 4 তারিখ যদি বিজেপি না জিততো, তাহলে আমাদের এই দৃশ্য দেখতে হতো না, তাহলে কেউ দলবদল করতো না। আমাদের রাজ্যটা সুমন অদ্ভুত। কদিন আগে যে নিজেকে চাষার বেটা বলে কাঁধে গামছা দিয়ে বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না, তাকে আমরা দেখেছিলাম দলবদল করে নেতা হতে, মন্ত্রী হতে, মাফ করো, মন্ত্রী হতে। কদিন আগে যিনি 21শে জুলাই গুলি চালানোর অন্যতম দায়ভাগী ছিলেন, বাম সরকার নড়ে গিয়েছিল, তাকে আমরা দেখেছি বিদ্যুৎ মন্ত্রী হতে। এ তো অদ্ভুত। কদিন আগে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থা করেছিলেন বলে 23,000 বা যাই হোক সংখ্যা যাই হোক পার্টি অফিস পুড়ে গেছিল, আজকে তিনি আবার তৃণমূলে যোগ দিয়েছিলেন। অর্থাৎ এই রাজনৈতিক সংস্কৃতিটা তো তৈরি করা হয়েছে, আর তার জন্য আজকে কপাল চাপড়াতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। একথা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে নাম কুড়িয়েছিলেন, খ্যাতি কুড়িয়েছিলেন, এবং তারপর তিনি পাওয়ার এসেছিলেন, যাই হোক তারপর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এবার আমি একটা কথা বলি, সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায় দিচ্ছে, আপনারা তখন কি করছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির চূড়ান্ত কাণ্ড করেছে, আপনারা কখনো তো কেউ বলেননি। আজকে আপনারা কি করে দায় থেকে পালাতে পারেন? সইকাণ্ডটা তোমরা বলছো, সইকাণ্ডের পরে নাকি এই হইচই, সইকাণ্ডটাই কি সব? আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সইকাণ্ডটার জন্য তারা অপেক্ষা করছিলেন একটা ব্যাঙের মতো লাফ দেওয়ার জন্য, বড় লাফ, যে লাফে মাথার উপরে একটা এসি ঘর থাকবে, একটা গাড়ি থাকবে এবং মিডিয়ার নজর থাকবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলছি মানে এক্সট্রিম অবস্থান দুপক্ষেরই। তুমি এই রকম একটা বিপর্যয় যেখানে পার্টি এবং মানে পার্টির এত কর্মী নেতারা বিপদের মধ্যে আছেন, প্রথম মিটিং এ নেত্রী কি করে বলতে পারেন যে সবাই স্ট্যান্ডিং ওভেশন দিন অভিষেককে? এবার আমি বলছি যে মদন মিত্র যেটা বলছিলেন সেটা শুধু মদন মিত্রের কথা না, অনেকেরই কথা। তুমি যদি এই এক্সট্রিমে যাও তাহলে এক্সট্রিম প্রতিক্রিয়া হবে। এটা আগে হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছে তো বটেই, আমি তো দেখালাম আজকে যে যারা মা শারদা দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখে, তারাই এখন ঠিক উল্টো কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শিখণ্ডী, কিন্তু এই মুহূর্তে রাজনীতিটা গোলক ধাঁধা নয়, জটিল ধাঁধা, এবং যে জটিল ধাঁধা থেকে আমরা বেরোতে পারছি না। সুমন, একটা কথা আছে, কায়া ছেড়ে ছায়ার পেছনে ছোটা। এই মুহূর্তে আমরা কায়া ছেড়ে ছায়ার পেছনে ছুটছি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একজন ছায়া মাত্র। যেই মুহূর্তে সূর্যটা মাথার উপরে উঠবে, ওই ছায়াটা হয়ে যাবে বিন্দু। আমরা তার জন্য অপেক্ষা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।